দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। কমেছে কুয়েতি দিনারের বিপরীতে টাকার মান। এতে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আগের থেকে বেশি টাকা পাওয়ায় খুশি হচ্ছেন কেউ কেউ, আগ্রহী হচ্ছেন রেমিটেন্স পাঠাতে। অন্যদিকে দেশের মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তিত এমন মানুষের সংখ্যাও কম নয়। বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার এমন দরপতন ঠেকাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। দীর্ঘদিন স্থিতিশীল থাকলেও এবার কুয়েতি দিনারের বিপরীতে কমতে শুরু করেছে টাকার মান। প্রায় এক সপ্তাহের ব্যবধানে এক দিনারের বিপরীতে কমেছে প্রায় 50 টাকা। দিনারের বিপরীতে আগের চেয়ে বেশি টাকা পাওয়ায় খুশি হচ্ছেন প্রবাসীদের কেউ কেউ। দেশে টাকা পাঠাতে মানি এক্সচেঞ্জগুলোতে বেড়েছে বাংলাদেশি প্রবাসীদের ভিড়। তবে এ নিয়ে চিন্তিত অনেক প্রবাসী। বেশ কয়েকদিন যাবৎ বেশি নাকারে টাকার মান কমতেছে। আজ বর্তমানে কুয়েতের এক দিনারে বাংলা টাকা 400 টাকা পাওয়া যাচ্ছে। এতে করে কুয়েত প্রবাসীরা দেশে টাকা পাঠানোর জন্য আগ্রহী। দেশের যারা অর্থনীতিবিদ এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন তারা এটার জন্য একটা ভালো উদ্যোগ গ্রহণ করবেন। আগের পরিশ্রমেই টাকা বেশি পেলেও দেশে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রার কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন তারা। বলছেন দ্রুত টাকার বিনিময় হার স্বাভাবিক করতে না পারলে হুমকির মুখে পড়বে দেশের অর্থনীতি। অনেক প্রবাসীও খুশি, আবার অনেক প্রবাসীও চিন্তায় আছেন, কারণ এখানে টাকার মান যদি দিনারে 400 টাকা হয়, দেশে কিন্তু আপনার আলু পেঁয়াজ পটলের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে উত্তরণের জন্য আমাদের বাংলাদেশের যারা অর্থনীতিবিদ আছেন এবং যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, ব্যাংক কর্মকর্তা বা বাফিদা বা বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন যারা সকলকে অনুরোধ করবো যে সহনীয় একটা রেট দিলে প্রবাসীরা পেয়ে উপকৃত হবে এবং ব্যাংকগুলিও ডলার পেয়ে দেশের অর্থনৈতিক চাহিদাকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখে। সপ্তাহখানেক আগেও এক দিনারের বিপরীতে পাওয়া যেত 350 থেকে 360 টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 400 টাকায়। টাকার দরপতন রুখতে শিগগিরই মুদ্রানীতি ঠিক করে 5% প্রণোদনা কার্যকরের দাবি প্রবাসীদের। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইতালিতে অনুষ্ঠিতব্য আওয়ামী লীগ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা করার ঘোষণা দিয়েছেন ভেনিস শাখার যুগ্ম আহ্বায়ক ডালিম মাহমুদ। এ উপলক্ষে আয়োজিত হয়েছে এক আলোচনা সভা। ভেনিসের মেস্ত্রে আয়োজন করা হয় সভায় বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন ডালিম মাহমুদ। বলেন 11 নভেম্বর ভেনিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলে দলের সার্বিক কর্মকাণ্ড এগিয়ে নিতে নিঃস্বার্থভাবে কাজ করবেন তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ভেনিস শাখা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সোলাইমান হুসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালি, সাবেক সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম সৈয়াল, ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু সহ অন্যান্যরা। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতি শ্রদ্ধাশীল ভারত। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে না দেশটি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠকের পর ব্রিফিংয়ে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা। বলেন, বৈঠকে বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। মধ্যপ্রাচ্য সফর শেষে ভারতের রাজধানী নয়াদিল্লি আসেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তার একদিন আগেই এসেছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। উদ্দেশ্য 2+2 বৈঠক। শুক্রবার সকালে উচ্চ পর্যায়ের এই বৈঠকে দুদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক ইস্যুর পাশাপাশি গুরুত্ব পায় কৌশলগত সামরিক বিষয়ও। দ্বিপাক্ষিক হলেও ব্লিংকেন জয়শঙ্কর বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশ নিয়েও। সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়েত্রা আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন। জানান, ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ নিয়ে নিজেদের স্পষ্ট অবস্থান তুলে ধরেছে দিল্লি। তবে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের মনোভাব কি সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। বাংলাদেশ সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশ নিয়ে আমাদের অবস্থানের কথা পরিষ্কারভাবে আমরা তাদের জানিয়েছি।
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সে বিষয়ে বেশ তৎপরতা দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। নিয়মিতই হোয়াইট হাউসের ব্রিফিংয়ে উঠে আসছে ঢাকা প্রসঙ্গ। বাংলাদেশিদের জন্য নতুন ভিসা নীতিও ঘোষণা করেছে দেশটি। তবে ভারতের স্পষ্ট অবস্থান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হবে না। তৃতীয় কোনো দেশের নীতি সম্পর্কে মন্তব্য করা আমাদের উচিত নয়। বাংলাদেশের উন্নয়ন কেমন হবে, নির্বাচন কেমন হবে তা সে দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণই তা ঠিক করবেন, তারাই তাদের দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। ঘনিষ্ঠ বন্ধু হিসেবে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। গণমাধ্যম বলছে, ভারত ও যুক্তরাষ্ট্রের বৈঠকে আরও উঠে এসেছে চীনের সাথে ভারতের সম্পর্ক। খালিস্তানপন্থী শিখ নেতা হত্যার ইস্যুতে কানাডার সাথে কূটনৈতিক টানাপোড়েন ইস্যুও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বাংলাদেশে বিরোধী দলীয় নেতাদের ধরপাকড় নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। তবে ঘনিষ্ঠ বন্ধু এবং সহযোগী হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে দিল্লি। তাই একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশের লক্ষ্যকে সমর্থন জানিয়ে যাবে বলে জানিয়েছে ভারত। বৃহস্পতিবার নিয়মিত সংবাদ বিবৃতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। We do not want to comment on the policy of any third country. বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয়। দেশটির জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। তবে ভারত ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী, সেই হিসেবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আমরা শ্রদ্ধাশীল। Support Bangladesh's vision. ইসরায়েলি নারকীয়তায় দখলকৃত পশ্চিম তীরে 19 ফিলিস্তিনির প্রাণ গেল। বৃহস্পতিবার দিনভর চলে সাঁড়াশি অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, নিহতদের মধ্যে রয়েছে 15 বছরের এক কিশোরও। জেনিনের আশ্রয় ক্যাম্পে ড্রোনের মাধ্যমে অভিযান চালায় ইহুদি সেনাবহর। দাবি, সন্ত্রাসবাদ নির্মূলেই পরিচালিত হচ্ছে এই অভিযান। পাল্টা জবাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন স্বাধীনতাকামীরা। কয়েক ঘন্টা ধরে চলে উভয়ের মধ্যে গোলাগুলি। প্রাণ যায় 14 জনের। ধরপাকড়ের শিকার হন কমপক্ষে 20 জন বাসিন্দা। একই দিন বেথলেহেম, নাবলুস, হেব্রন এবং রামাল্লায় সাঁড়াশি অভিযান চালায় ইহুদি সেনাবহর। প্রাণ যায় আরও 5 জনের। জাতিসংঘের হিসেবে গেল এক মাসে ইসরায়েলি আগ্রাসনে পশ্চিম তীরে 181 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। 24 ঘন্টায় গাজা উপত্যকায় চালানো ইসরায়েলি বর্বরতায় আরও 243 জনের প্রাণ গেল। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। বৃহস্পতিবার রাতেও আল শিফা হাসপাতালে হয় গোলাবর্ষণ। হাসপাতালের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া জানান, প্রাণ হারিয়েছে কমপক্ষে 6 জন, আহত অনেকেই। সংখ্যাটি সময়ের সাথে বৃদ্ধি পাবে বলেও আশঙ্কা করছেন তিনি। হতাহতদের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি রয়েছেন সংবাদকর্মীরাও। পুড়ে গেছে বেশ কিছু অ্যাম্বুলেন্স এবং লাশবাহী গাড়ি। একই দিন উপত্যকার আরও 2টি হাসপাতালেও হয়েছে হামলা। ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি 11,000-এর কাছাকাছি। প্রতিদিন গাজা উপত্যকায় 4 ঘন্টার সামরিক অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। শীঘ্রই সেটি কার্যকর হবে। বৃহস্পতিবার এমনটি জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটারে এক বার্তায় তিনি জানান, গাজার উত্তরাঞ্চল থেকে হাজারো মানুষ যেন নিরাপদে দক্ষিণাঞ্চলে চলে যেতে পারে সেটি নিশ্চিতেই এই উদ্যোগ। বাইডেনের দাবি, গেল 2 সপ্তাহ ধরে আলোচনার পর মানবিক প্রস্তাবে সম্মত হয়েছে তেল আবিব। পাশাপাশি উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর প্রবেশ বৃদ্ধি করতেও দরকার অস্ত্রবিরতি। বাইডেন জানান, 3 দিনে মাত্র 106টি ট্রাক প্রবেশ করেছে গাজায়। বলেন, প্রতিদিন 150 ত্রাণবাহী যানের প্রবেশ নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। একই সাথে নেতানিয়াহু প্রশাসনকেও সতর্ক করেন। বলেন, সন্ত্রাসী এবং বেসামরিকদের মধ্যে পার্থক্য করতে হবে ইসরায়েলকে, মানতে হবে আন্তর্জাতিক নীতিমালা। শুধু বৃহস্পতিবারই 50,000 বাসিন্দা গাজায় যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে সরে গেছেন। হামাস ইসরায়েল যুদ্ধের উত্তেজনা ছাড়িয়েছে সিরিয়াতেও। দখলকৃত গোলান মালভূমি থেকে কয়েক দফায় দেশটির রাজধানী দামেস্ক সহ বেশ কিছু এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। মালভূমিতে বাড়িয়েছে সেনা উপস্থিতি। আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আশঙ্কা, যেভাবে নির্বিচারে ফিলিস্তিনিদের মারছে ইসরায়েল, তাদের উপরও চালানো হবে একই বর্বরতা। পাহাড়ি এলাকাটি অবস্থিত সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুনিত্রাতে। গোলান মালভূমি ইসরায়েল দখল করে নেয়ার পর বর্তমানে অঞ্চলটির যে সামান্য কিছু অংশ সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে তার একটি এটি। অল্প কিছু বাসিন্দার এই এলাকাটি গত 1 মাস ধরেই অশান্ত হয়ে উঠেছে।
ফিলিস্তিনিদের উপর আগ্রাসন শুরুর পর কুনেত্রার কয়েকটি স্থানেও হামলা চালিয়েছে তেল আবিব। এখন পর্যন্ত 4 দফা ড্রোন ও বিমান হামলা শিকার হয়েছে অঞ্চলটি। আতঙ্কে কেউ কেউ ছাড়ছেন ঘরবাড়ি। ইসরায়েল কখন কি করে বোঝা যায়, তাই আমরা সতর্কতা অবলম্বন করছি। প্রতি মুহূর্তেই হামলার আতঙ্কে থাকি আমরা। ইসরায়েলের একটি ড্রোন হামলায় এরই মধ্যে 15 গ্রামবাসী প্রাণ হারিয়েছে। স্থানীয়দের দাবি, নিজেদের দখলকৃত অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলো কড়া নজরদারিতে রেখেছে ইহুদি সেনারা। আর তাই গোলান মালভূমির আশপাশের অনেক এলাকাতেই ছড়িয়েছে আতঙ্ক। মূলত নিজেদের ভূমি পুনরুদ্ধারে এসব এলাকায় বিভিন্ন দুর্গ ও ঘাঁটি গড়ে তুলেছে সিরিয়ার সামরিক বাহিনী। ইহুদি সেনাদের দাবি, এসব স্থাপনাই তাদের হামলার লক্ষ্য। হামলা হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্কেও। গোলান মালভূমিতে সামরিক উপস্থিতিও ব্যাপক বাড়িয়েছে তেল আবিব। ট্যাঙ্ক সাজোয়াজান নিয়ে দিচ্ছে মহড়া। পাল্টা জবাবে লেবানন থেকে ইসরায়েলের দখলকৃত অংশে ছোড়া হয়েছে রকেট। কয়েক দফায় হামলা চালিয়ে ইসরায়েল উস্কানি দিলেও এখন পর্যন্ত কোনো পাল্টা জবাব দেয়নি সিরিয়া। তবে বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন আরও দীর্ঘস্থায়ী হলে সংঘাত শুরু হতে পারে এই অঞ্চলেও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলি সেনা ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। জানায়, দক্ষিণাঞ্চলের ইলাতে একাধিক সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ছুড়ে গাজায় আগ্রাসনের জবাব দিয়েছে তারা। এদিন তেল আবিবের সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর দাবি করেছে হুতি বিদ্রোহীরা। এমনকি ফিলিস্তিনিদের নির্বিচার হত্যা বন্ধ না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখারও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে মিসাইল হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি প্রশাসন। তবে ক্ষেপণাস্ত্র বেসামরিক ভবনে আঘাত হেনে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি তাদের। সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। ইসরায়েলি সেনাদের একাধিক স্পর্শকাতর স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে আমাদের যোদ্ধারা। প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রই সঠিক টার্গেটে আঘাত হেনেছে। ফিলিস্তিনিদের ওপর নির্বিচার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এই হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই ইউক্রেনে ফের জোরালো হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ লক্ষ্যে 4 লাখের বেশি সেনা নিয়োগ দিয়েছে পুতিন প্রশাসন। অস্ত্র গোলাবারুদের মজুদ বাড়ানোর মধ্য দিয়ে জোরদার করা হচ্ছে সামরিক সক্ষমতা। এসব জল্পনার মাঝেই প্রেসিডেন্ট পুতিনের আকস্মিক সেনা সদর দপ্তর পরিদর্শন সেই ইঙ্গিতই দিচ্ছে। ধারণা করা হচ্ছে শীতেই ইউক্রেনে ভয়াবহ আগ্রাসন চালাতে পারে রাশিয়া। পাল্টাপাল্টি হামলায় ফের ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া ইউক্রেন রণক্ষেত্রে। গেল 24 ঘন্টায় দোনেৎস্কে মুহুর্মুহু মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। বন্দরে হামলা চালিয়ে ধ্বংস করেছে বেসামরিক জাহাজ। ঘটেছে হতাহতের ঘটনাও। পাল্টা জবাব দিয়েছে ইউক্রেনও। রুশ কমান্ড পোস্ট ও সেনাঘাঁটি টার্গেট করে লিমান, কুপিয়ানস্ক, দোনেৎস্কে মিসাইল নিক্ষেপের দাবি করেছে তারা। যদিও সবগুলো হামলার চেষ্টা নস্যাতের দাবি মস্কোর। পাল্টা হামলায় ইউক্রেনের যুদ্ধবিমান, হাইমার্স মিসাইল এবং সামরিক হেলিকপ্টার ধ্বংসের কথা জানিয়েছে পুতিন প্রশাসন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে ইউক্রেনে আরও জোরালো হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ লক্ষ্যে চলতি বছর সেনাবাহিনীতে নতুন করে 4 লাখের বেশি সৈন্য নিয়োগ করেছে সরকার, যা আগামী বছরও অব্যাহত থাকবে। ফলে চলতি শীতেই ইউক্রেন বড় ধরনের আগ্রাসনের শিকার হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জানুয়ারি থেকে 4,10,000 জনকে সামরিক বাহিনীতে যোগদানের জন্য চুক্তির আওতায় আনা হয়েছে। প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই কার্যক্রম আগামী বছরও অব্যাহত থাকবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমাদের সামরিক সক্ষমতা অদৃশ্য থেকে গেছে, কিন্তু গেল 1 বছরে আমাদের সক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে। সামরিক সরঞ্জামও বেড়েছে বহুগুণ। শত্রুদের অবশ্যই এটা বিবেচনায় নিতে হবে। এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রুশ প্রেসিডেন্টের আকস্মিক সেনা সদর দপ্তর সফর ইউক্রেনের হামলার পরিধি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এদিকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রুশ প্রেসিডেন্টের আকস্মিক সেনা সদর দপ্তর সফর ইউক্রেনের হামলার পরিধি বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। এদিন ইউক্রেন যুদ্ধ ইস্যুতে প্রতিরক্ষা মন্ত্রী এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। পরিদর্শন করেন নতুন সংযোজন হওয়া যুদ্ধাস্ত্র। এদিকে আসন্ন হামলা মোকাবেলায় সব রকম প্রস্তুতি নিচ্ছে জেলেনস্কি প্রশাসনও। $87 বিলিয়ন বাজেটের অর্ধেকের বেশি যুদ্ধে ব্যয় করার পরিকল্পনা করেছে তারা। জোরদার করেছে প্রতিরক্ষা সক্ষমতা। বিপুল পরিমাণ অস্ত্র, সমরযান, ড্রোন, মিসাইল ও গোলাবারুদ কেনার ঘোষণাও দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ।
দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।